আমাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর তরুণ তুর্কি নেতা শতরূপ ঘোষ। শতরূপদা, আমাদের আরসিটিভিতে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি আমরা সকলে, সেটা হচ্ছে যে আপনি বামপন্থী পরিবার, আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার স্কুলিং সাউথ পয়েন্ট স্কুল, আশুতোষ কলেজ এবং তারপর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আপনার সামনে একটা ঝাঁচকচকে কেরিয়ার ছিল। সেই কেরিয়ার সেই জায়গায় না গিয়ে সরাসরি বামপন্থী রাজনীতিতে কেন প্রবেশ করলেন এবং মানে কাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এই জায়গাতে? তো সত্যি কথা বলতে আমার পরিবার বামপন্থী ছিল, কথাটা ঠিকই। আমার বাবা মা মানে খুবই মানে সিপিআইএমের খালি সমর্থক নন, অত্যন্ত মানে ভোকাল সমর্থক যাকে বলে ছিলেন। কিন্তু আমার পরিবারে কোনো রাজনীতি করার সেই অর্থে কোনো মানে সক্রিয় রাজনীতি করার কোনো ইতিহাস ছিল না। সেদিক থেকে দেখতে গেলে পারিবারিক একটা ইয়ে হয়তো ছিল, কিন্তু আমার মূলত বামপন্থী হওয়া আমার স্কুলের টিচারদের, তাদের একটা বড় অবদান রয়েছে, তাদের একটা ইনফ্লুয়েন্স। এবং আমি একটু বয়সের পর থেকে আমি যে ধরনের সাহিত্য পড়তে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি। যে ধরনের সাহিত্যের প্রতি আমার এক্সপোজারটা বেশি হয়, যে ধরনের গান বেশি শুনি, যে ধরনের থিয়েটার পরবর্তীকালে দেখার অভ্যেস তৈরি হয়, এই সব কিছুর মধ্যে দিয়ে আমার বামপন্থার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। আর আপনি যদি বলেন যে তারপর আমি কলেজে যখন ভর্তি হই, যখন আশুতোষ কলেজে যখন এসএফআই করা শুরু করি, তখন তো কলেজ জীবনে সবাই মানে অনেকেই করে, কিন্তু তারা প্রত্যেকে যে পরবর্তীকালে রাজনীতিটাকেই একেবারে জীবনের একমাত্র বা প্রধান কাজ বানিয়ে নেয় এমন তো নয়। তবে সেদিক থেকে বলতে পারি, আসলে আমি যে সময়টায় কলেজে পড়েছি সেই সময়টায় পশ্চিমবাংলার রাজনীতিটাও খুব আমি বলবো যে নানা চ্যালেঞ্জে খুব ইন্টারেস্টিং হয়ে উঠল। মানে তখন এই 2007 সালে আমি তখন কলেজের ছাত্র, তখন এই সিঙ্গুর, নন্দীগ্রাম, ওইসব বিষয়ে, তারপর তাই নিয়ে। এবং প্রশ্নটা তো খালি ওখানে একটা জমিতে কারখানা হবে কি হবে না, সাধারণভাবে সমাজের বিভিন্ন প্রশ্ন, শিল্প কীভাবে হওয়া উচিত, কৃষকের সঙ্গে একটা কৃষিভিত্তিক সমাজে শিল্পে তার মানে ট্রান্সফরমেশনের সময় যে যে ধরনের প্রশ্নগুলো উঠে আসে, সওয়াল জবাব উঠে আসে, এগুলো খুব ইন্টারেস্টিং ছিল। আবার ওপর দিকে জঙ্গলমহলে একটা আমাদের তখন মাওবাদীদের আক্রমণে আমাদের একের পর এক কমরেড খুন হচ্ছেন। কলেজগুলোতে সেই সময় শুরু হলো যে একটা কলেজ দখলের রাজনীতি, বিশেষ করে 2009 বামপন্থীদের ফলাফল যখন লোকসভায় খারাপ হলো, তৃণমূলের ফলাফল ভালো হলো, তারপর কলেজে কলেজে হামলা, আক্রমণ, এবং রাজ্যের এই গভর্নমেন্ট চেঞ্জের সময় কলেজের গুলোতেও একটা দখল করে নেওয়ার একটা এইসব করতে করতে এমন হয়ে গেল যে তখন আমার রাজনীতিটা অনেক বেশি আমার মতো অনেকের কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে গেল। তারপরে যেটা হলো 2011 সালে, আমি তখন আশাও করিনি, তখন আমি ইউনিভার্সিটিতে তখন আমার শেষের দিকে, তখন হঠাৎ করে পার্টি থেকে সিদ্ধান্ত নেয় সেই ভোটে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। তারপর কিছুটা বলতে পারেন যে ওই ইয়েতেই হয়ে যায়। মানে আপনি কাদের দেখে, মানে ব্যক্তিগতভাবে যদি বলেন, কোনো ব্যক্তিকে দেখে বিরাটভাবে কিছু না। আপনি যদি আমাকে সেই অর্থে ইনফ্লুয়েন্স আমার বলেন, তাহলে আমার সাহিত্য এবং গানের যে প্রভাব আমার মনে পড়েছিল সেইটাই। আসার পরে তো অনেককে দেখেই খুব, আমাদের সময় বুদ্ধদা তখন আমাদের খুব পপুলার নেতা, তখন আমাদের অনেকে সবাই আমরা তখন তো বুদ্ধদার সাথে তখন সরাসরি আলাপ হয়নি, কিন্তু দূর থেকে ওনাকে খুবই সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মতো অনেক মানুষকে দেখে শ্যামল চক্রবর্তী ছিলেন, আছে শ্যামলদা আমাদের মধ্যে নেই, শ্যামলদার অনেক স্নেহ আমি সেই সময় গাইডেন্স পেয়েছি। কমরেড রবীন্দ্র আমায় খুব স্নেহ করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং আরও অনেকে ছিলেন আমার। এবং সবার কথা আমি এই কারণেই আমি বলছি না, তার কারণটা হচ্ছে সবাইকে আপনারা হয়তো নামে চিনবেন না, কিন্তু আমরা অনেককেই সে সময় চোখের সামনে দেখেছি, বহু কমরেডকে, ধরুন যারা সারা জীবন কোনো কিছু কি পাবেন না পাবেন ভাবেনি, কোনো কিছু না ভেবে তারা সৎভাবে একটা রাজনীতি করে গেছেন, হয়তো সারা জীবন গণশক্তি লাগিয়ে গেছেন বোর্ডে, ওটাই তার শান্তি, ওটাই তার মুখ্য ছিল একদম। তো তাদেরকে দেখেও খুব ইনফ্লুয়েন্স ছিল এখানে। শতরূপ ঘোষ তিনি গান করেন, রাজনীতি গান করি না, তিনি গিটার হাতে ছবি দেখেছি আমরা। ছবি তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কত কিছু ছবি দেখেন, ওই প্রসঙ্গে পরে আসি, আপনার প্রসঙ্গে আসি। নাটক দেখতে আপনি ভালোবাসেন দেখেছি, কখনো কখনো সৌরভ পালথির সঙ্গে ঘুরতেও যান, সৃজিত মুখার্জির সাথে একান্ত আলাপচারিত আপনি করেন। কখনো কি মনে হয় একান্ত হলে তো আপনারা জানতে পারতেন না, যেগুলো জানেন সেগুলো একান্ত নয়। তো সেই জায়গায় কখনো শতরূপ ঘোষ কখনো রূপলী পর্দায় যাবেন এরকম কোনো আশা ছিল? অভিনয় করার জন্য না, সেরকম কিছু মানে বলেছে অনেকে, অনেক সময়, মিথ্যে কথা বলবো না। তবে এখন তো রাজনীতিতে অনেকে অভিনয় করছেন, তবে আমার নিজের অভিনয় করার বা ওই ইয়ে করার কখনো বিরাট একটা মনে হয়েছে তা নয়।
আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটা কি জনমত গড়ে তোলার ক্ষেত্রে একটা ভালো কাজ করে বলে? হ্যাঁ, একেবারে। এবং এখানে আমি আপনাকে বলতে পারি এই মানে উত্তর দিনাজপুর জেলার একটা ঘটনা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। আমার ওই 2000, দেখুন একটা সময় কি একটা আমরা তো এটা ফেস করছিলাম এই পশ্চিমবাংলায়, যে সরকার পাল্টানোর পর থেকে কর্পোরেট মিডিয়াতে বামপন্থীরা একটা সময় কোণঠাসা হয়েছে, এবং সেটা হয়তো এখনও হয়ে চলেছে। যে আমাদের অনেক, আমি আজকেই একজনকে বলছিলাম কি একটা কথা প্রসঙ্গে, যে ধরুন এই যে রায়গঞ্জে আজকে যে কারণে এসেছিলাম পুরসভা অভিযান, ধরুন 10টা এই কেন পেনশন বন্ধ, কেন মানে ভোট হচ্ছে না, কেন শ্রমিকের মজুরি বন্ধ আছে, সাফাই কর্মীদের মজুরি ন্যায্য হচ্ছে না, এই নিয়ে মানে 10,000 লোক মিলে মিছিল করি, সেটা যতটা আর কি মেন স্ট্রিম মিডিয়ায় উঠে আসবে, যদি ওখানে দাঁড়িয়ে দূরে হিন্দু মুসলিম পড়ি, হিন্দু এই করবে, মুসলিম ওই করবে, হিন্দু মুসলিম খেললে তার থেকে অনেক বেশি মিডিয়া এখন কভারেজ হয়ে যাবে। তো সেটা আমরা অনেকদিন ধরেই ফেস করছিলাম। আমার একটা ঘটনা এই প্রসঙ্গে বলি আপনাকে। 2019 সালের শুরুর দিকে আপনাদের মনে থাকবে, তখন ওই কলকাতায় প্রেস ক্লাবের বাইরে ওই তখন এই চাকরির পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছেন কিন্তু প্রতারিত, তারা রাস্তায় বসে তারা ধর্ণা দিয়েছিলেন 29 দিন। এবং আমার অদ্ভুত লেগেছিল, প্রেস ক্লাবের গেটে বসে ধর্ণা দিচ্ছেন তারা 29 দিন। 28 দিন তারা অনশন করেছিলেন, তারপর 29তম দিনে মুখ্যমন্ত্রী সেখানে যান, কতগুলো প্রতিশ্রুতি দেন যেগুলো আজ অব্দি পূরণ হয়নি, যাই হোক সেটা অন্য কথা। প্রেস ক্লাবের গেটে বসে অনশন করছেন, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলার একটা মেন স্ট্রিম মিডিয়াতে তাই নিয়ে একটা খবর হয় না। কেন হয় না আমরা সত্যি কেউ জানি না। সেই সময় ওখানে আরও অনেকেই যেতেন, আমিও গেছিলাম ওই সময়। তো ওইখানে কিছু ওই লোক ছাত্রছাত্রী, তারা মানে যারা প্রতারিত চাকরি প্রার্থী, তারা আমার সাথে কথা বলছেন। তো তার একটা ভিডিও, বা ওখানে আমি দাঁড়িয়ে যেটা বলছি, তার একটা ভিডিও কেউ এটা করেছিল, ওটা আমি ওটা বোধহয় সেই না, আমার এখন একটু ভালো করে মনে নেই যিনি করেছিলেন তিনি, বা আমি হয়তো নিজেও ইউটিউবে বোধহয় পোস্ট করেছিলাম। তো যাই হোক, হয়ে গেছে এটা। তার একদিন দুদিন পরেই আমি আপনাদের জেলায় উত্তর দিনাজপুরে আমি এসেছি, ইসলামপুরে। তো আমার মনে আছে ইসলামপুরের যে বাস স্ট্যান্ডটা আছে, পুরো বাস স্ট্যান্ডের বাইরে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। তখন আমাদের সঙ্গে কম্পিউটার রয়েছেন। তো চায়ের দোকানে যে ভদ্রলোককে আমাদের কমপ্লিট আমাকে দেখিয়ে বলেছেন যে চিনতে পারছো তো নাকি? তা উনি খুব সরল মনে বলেন যে না, চিনি না। তো তা ঠিক আছে, না নাই চিনতে পারেন না। আমি তো অপ্রস্তুতি হই, ইনফ্যাক্ট আমার জীবনে বহুবার হয়েছে যে কেউ জিজ্ঞেস করেছে যে চিনতে পারছো তো, যে যাকে জিজ্ঞেস করে সে বলছে না, চিনি না। সেটা আমার বহু হয়েছে, সেটা না। তো যাই হোক, ওই কারণে কেউ যদি জিজ্ঞেস করে আমাকে দেখিয়েছে চেনে তো দেখে, আমার একটু গুন্ডাই লাগে যে এই বোধহয় না বলবে মাঝখান থেকে। এনিওয়ে, তা তিনি বলেন যে না, তারপরে সে কি টিভিতে দেখো নি? তো তখন সে আরও অবাক হয়ে বলছে না, দেখেনি। আমি একটু অপ্রস্তুত হয়ে এনাকে থামাচ্ছি, যারা ছাড়ুন না, চিনতেই হবে তার কি মানে আছে। এইবার চাটা খেয়ে যখন চলে আসছি, তখন হঠাৎ করে চায়ের দোকানের ভদ্রলোক আমাকে আবার পেছন থেকে ডেকে বলেন, আচ্ছা ভাই একটা কথা বলুন তো, ওই যে কলকাতায় কি ছেলেমেয়েরা ওই চাকরির জন্য ইয়ে করছিল, আপনি কি কদিন আগে ওখানে গেছিলেন? তো আমি বলি যে হ্যাঁ। এবার আমি তো অবাকই হই, কেননা সত্যি কোনো মেন স্ট্রিম মিডিয়া আমার যাওয়া বলে নয়, মানে আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ বহু মানুষ গেছেন। সেই সময় সূর্যদা গেছিলেন, ওই সময় আমাদের বিমানদা গেছিলেন, আরও মানে আমাদের বাদশাহ মৈত্র, পল্লব কীর্তনিয়া থেকে শুরু করে মন্দারকান্তা সেন, তারা ওখানে পড়েছিলেন কার্যত গিয়ে। কিন্তু যাই হোক, আমার যাওয়াটা বড় কথা না, অনিক দত্ত ছিলেন ওখানে। তো কিন্তু মানে উনি জানলেন না করতে, আমি বলছি হ্যাঁ গেছিলাম। তখন ও আপনি ওখানে বলছিলেন খুব ভালো, আমি না এটা ইউটিউবে দেখেছি। তখন আমার হঠাৎ মনে হলো যে সত্যি এইটা বোধহয় তাহলে একটা জনমত গঠনে একটা বড় ভূমিকা নিতে পারে। না মানে এটা বোধহয় ওই দ্রুত মেইনস্ট্রিম মিডিয়াকে সাবস্টিটিউট করে দিচ্ছে, বা সাবস্টিটিউট যদি আমি নাও বলি, অন্ততপক্ষে মানে একটা ওই সমান একটা জায়গায় চলে আসছে বলে আমার মনে হয়েছিল। তো তারপর থেকে আর কি, আর আমার একটা যেটা হয় কি, ধরুন মানে কোনো একটা ইস্যু নিয়ে বললে কিছু হলে ওই ইউটিউবে কিছু লোক তারা কমেন্টে কিছু গালাগাল দিচ্ছে, তার কথা আলাদা, তারা বোঝাই যায় যে একদম আইটি সেলের প্ল্যান করা লোকজন, উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু কিছু মানুষের না, সেইটাকে নিয়ে তারা যে কমেন্টটা করেন বা যে কথাটা বলেন, অনেক সময় অন্য একটা পার্সপেক্টিভ পাওয়া যায়, অনেক কিছু জানা যায়, অনেক মানে কোনো না একটা সরাসরি ইন্টারাকশনের একটা প্ল্যাটফর্ম সেটা। তো সেটাও আমার খুব ইন্টারেস্টিং লাগে। শতকদা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি একটা সময় পশ্চিমবঙ্গের বুকে একটা গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে প্রচুর, মানে আমি শুধু আপনাদের দলের কথা বলছি না, একাধিক দলের প্রচুর ভালো ভালো নেতা উঠে এসেছিল এবং খুব ভালো বক্তা তারা। আপনি যেমন আপনার বক্তব্য সকলে শুনে একটা প্রাণ আছে বক্তব্যের মধ্যে, কিন্তু বর্তমানে যদি ছাত্র রাজনীতি আমরা দেখতে পাই, পড়াশোনার একটা তীব্র অভাব দেখা যাচ্ছে। পড়াশোনা তারা করছে না, মানে নিজের যে দল তার যে
মানে বিষয়, সেটাও তারা পড়ছে না। ফলে বর্তমান ছাত্র রাজনীতিতে মানে বর্তমান ছাত্র রাজনীতিটা আছেটা কোথায়? ইন দ্য সেন্স আমি বলছি, মানে কলেজে যদি ভোট না হয় দিনের পর দিন, যদি গায়ের জোরে কলেজ দখল করে কলেজ পরিচালিত হয়, তাহলে এইটাই হবে যে কী হয়, ধরুন 2011 সালে সরকার পরিবর্তন হলো পশ্চিমবাংলার, রেজিম চেঞ্জ হলো, মানে তো খালি এই নয় যে রাইটার্সে বা নবান্নে বুদ্ধদেব ভট্টাচার্যের জায়গায় মমতা ব্যানার্জি গিয়ে বসলেন। 2011 ওই রেজিম চেঞ্জের পরিণতি কিন্তু এইটাও যে কলেজ ক্যাম্পাসে সুদীপ্ত গুপ্তর মতো একজন ছাত্রনেতার বদলে এই মনোজিতের মতো ছাত্রনেতা, যে সহকর্মীকে ধর্ষণ করে, গণধর্ষণ করে, সেও গিয়ে বসলো। When Buddhadev Bhattacharya was replaced by Mamata Banerjee, then Sudipta Gupta was also replaced by Monojit. এই একটা পার্থক্য, এটা কিন্তু হয়েছে, যার ফলে আজকে আমরা এটাই বলছি যে পশ্চিমবাংলার তৃণমূল সমর্থক যে পরিবাররা আছে, সেই পরিবারের বাবা মায়েদেরকেও জিজ্ঞেস করছি যে আপনার ছেলে, আপনার মেয়ে যখন কলেজে পড়তে যাচ্ছে, আপনি কি চান তার পাশের বেঞ্চে কে বসে থাক? সুদীপ্ত গুপ্ত বসে থাক, নাকি মনোজিৎ আর এই তৃণাঙ্কুর ভট্টাচার্য কাছে এলিমেন্টরা বসে থাক? এই একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে একটা সময় সিপিএমের সাংস্কৃতিক ফ্রন্ট যেটা ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো, এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে বক্তব্যের চাইতে, ভাষণের চাইতে এই ফ্রন্ট খুব একটা কাজ করতো। কিন্তু ইদানিং সেই প্রবণতাটা অনেকটাই কমে গেছে। আমরা রায়গঞ্জের বুকেই দেখেছি, রায়গঞ্জে অনেক ছিলেন যারা গণসঙ্গীতের সঙ্গে তারা যুক্ত ছিলেন বিভিন্নভাবে, এখন সেটা প্রায় অদৃশ্য। আপনাদের মতো তরুণ নেতা যারা রয়েছেন, এই সাংস্কৃতিক ফ্রন্টটাকে উজ্জীবিত করবার জন্য বা আবার পুনরায় নিয়ে আসবার কোনো পরিকল্পনা? রায়গঞ্জে তো আমি বলতে পারি, হ্যাঁ, আমি এই সমালোচনাটাকে গ্রহণ করছি, আমি গ্রহণ করবো না এমন নয়, কিন্তু এবং আপনি যে গুরুত্বের জায়গা থেকে জিজ্ঞেসটা করেছেন, আমি একদম আপনার সাথে 110 ভাগ সহমত। কিন্তু রায়গঞ্জ তো আমি তাও বলবো আমাদের গোটা রাজ্যের মধ্যে যেখানে যেখানে খুব সিরিয়াসলি বামপন্থীরা এই উদ্যোগটা নিয়েছেন, তার মধ্যে অন্যতম রায়গঞ্জ, যেখানে আপনারা জানেন এখানে মৃণাল সেনের শতবর্ষের খুব বড় অনুষ্ঠান হয়েছিল, শহীদ চৌধুরী শতবর্ষ নিয়ে এখানে বহু মানুষ, এখানে গানের স্পট তৈরি করা হয়েছে, খুব বড় একটা গানের স্কোয়াড এখানে তৈরি করা হয়েছে, এবং সেই স্কোয়াড আরও বড় হবে, প্রায় 100 জনের কাছাকাছি শিল্পীদেরকে নিয়ে করার চেষ্টা হচ্ছে। অনেক কিছু হচ্ছে, তবে হ্যাঁ, যা হচ্ছে তার থেকে অনেক বেশি হওয়া প্রয়োজন রয়েছে, এবং আমি আপনার সাথে একেবারে এই ব্যাপারে একমত যে আজকের দিনে বিশেষ করে আরএসএস বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি, তা খালি রাজনৈতিক নয়, একটা সাংস্কৃতিক লড়াই। হ্যাঁ, ওরা একটা সোশ্যাল ফ্যাসিস্ট ফোর্স, তার বিরুদ্ধে একটা সামাজিক বামপন্থা, খালি পলিটিক্যাল লেফট নয়, একটা সোশ্যাল লেফট গড়ে তুলতে হবে 100 বার। এই নিয়ে কোনো হরেকৃষ্ণ কমলের একটা কথা ছিল যে সাংস্কৃতিক আন্দোলন জমি চাষ করবে, জমিতে লাঙল দেবে, রাজনৈতিক আন্দোলন সেই জমিতে ফসলের বীজ বপন করবে। সুতরাং সত্যি সত্যি এই যে লড়াইটা এখন আরএসএস বিজেপির বিরুদ্ধে হচ্ছে, সেখানে সাংস্কৃতিক ফ্রন্টের বিরাট গুরুত্ব রয়েছে। তবে এইটা আমি বলতে পেরে খুশি যে এটা শুধুমাত্র অর্গানাইজড বামপন্থী দল বা তাদের কালচারাল স্কোয়াডের বাইরেও আপনি যদি সেই অর্থে দেখেন, তাহলে আমাদের পশ্চিমবাংলায় বহু সামাজিক সংগঠন বা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট পারফর্মাররা রয়েছে, যারা কিন্তু কথা বলেন বামপন্থীদের কণ্ঠস্বরে। তারা সবাই সিপিআইএম না হতে পারেন, তারা হয়তো 5টা প্রশ্নে সিপিআইএমের বিরোধীও হতে পারেন, কিন্তু তাদের গান, তাদের থিয়েটার, তাদের সিনেমায় কিন্তু প্রোগ্রেসিভ যে দর্শন, প্রোগ্রেসিভ ফিলোসফি, তা কিন্তু উঠে আসে, যেটা কিনা সংখ্যাটা তো এখন অনেকটাই কম। তবে তার একটা কারণ দেখুন, আমি এটাও বলছি, এটা খালি বামপন্থীদের জায়গা থেকে বলছি না, আমাদের মানে বাংলার যারা আর্টিস্ট, তাদের কাজের পরিসর কতটুকু থাকছে। আমি বামপন্থী শিল্পী, দক্ষিণপন্থী শিল্পী আমি ছেড়ে দিলাম, কোনো মহৎ শিল্পী বিরাট মানে দক্ষিণপন্থী হয়েছেন ভারতের এরকম উদাহরণ কটা আছে আমার তো এখন ভাবতে হবে। আমাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, মারা গেলেন কয়েক বছর আগে, এত বড় কিংবদন্তি ছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে একটা কথা বলেছিলেন যে যেদিন কথাটা বলছেন সেদিন ভারত মানে তখন 70 বছর স্বাধীন হয়েছে দেশ, 2017-18 সাল নাগাদ ওনার সাথে কথা হচ্ছে ওনার বাড়িতে। ওনার ছেলে অমিত ব্যানার্জি খুব বিখ্যাত মিউজিক ডিরেক্টর, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করলে উনি এখনও ঘটনাটা বলতে পারবেন, উনি সাক্ষী। তো উনি আমায় বলেছিলেন যে আমি এত বছর আজকে হয়ে গেল স্বাধীনতার, 70 বছর হয়ে গেল, আমি চ্যালেঞ্জ করছি দক্ষিণপন্থীরা বলুক ভারতকে একজন গ্রেট আর্টিস্ট দিতে পেরেছে। সলিলদা হোক, উৎপলদা হোক, মানে উনি বলছেন ওনার ভাষায়, সলিলদা হোক, উৎপলদা হোক, রাজ কাপুর হোক, ভারতকে তো আমরা বামপন্থীরা দিয়েছি। সুতরাং কিন্তু আমি এইটা আজকে বলছি যে আজকে আমাদের স্পেস কতটা আছে। বাংলার একজন শিল্পী, ধরুন যে পন্থী শিল্পী তিনি হন না কেন, বাংলা এই যে এতগুলো কলেজ তৃণমূল স্টুডেন্টস ইউনিয়ন দখল করে রেখে দিয়েছে। এবার বলুন তো সেই কলেজের যে সোশ্যাল হচ্ছে, কোটি কোটি টাকার তো বাজেট হচ্ছে, লক্ষ লক্ষ টাকা হাওয়ায় উঠছে, কিন্তু তাদের অনুষ্ঠান করছে কারা? কটা বাংলা ব্যান্ড সেখানে আজকে শো করে? আজকে নচিকেতা বলুন, কবির সুমন বলুন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধর্মতলার 21শে জুলাই মিটিংয়ে মঞ্চ আলো করে বসে থাকেন, তাদের মধ্যে কজন এসএফআই জবে থেকে স্টুডেন্টস ইউনিয়নগুলো থেকে সরতে বাধ্য হয়েছে, গায়ের জোরে সরানো হয়েছে, ভোট করে নয়, গায়ের জোরে সরানো হয়েছে। স্টুডেন্টস ইউনিয়নের কটা অনুষ্ঠানে আপনি দেখবেন যে নচিকেতা বলুন, সুমন বলুন, অঞ্জন দত্ত বলুন, তার আপনি
মানে ফসিলস বলুন, চন্দ্রবিন্দু বলুন, ফকিরা বলুন, যে কোনো কটা পাচ্ছে দেখবেন। আপনি দেখবেন বি গ্রেড বলিউডের অনেক আর্টিস্টকে, আমি এইভাবে কোনো আর্টিস্টকে ছোট আমার করাটা উদ্দেশ্য নয়, কিন্তু আমি বলছি যে সবাই যে শান কে সোনু নিগম এমন তো নয়, মানে অনেক সোকল্ড আনইম্পর্টেন্ট বলিউডের আর্টিস্টকে এনে লক্ষ লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে, কিন্তু নতুন একটা বাংলা ব্যান্ড আজকে কেন বলুন তো? আজকে ধরুন ওই ক্যাকটাস, ফসিলস, পরশপাথর, চন্দ্রবিন্দু ওই জেনারেশনটার পরে, তারপরে ব্যান্ডে মাত্র একটা কন্টেস্ট হয়েছিল, সেখানে ঈশান, পৃথিবী এরা মোটামুটি জিতেছিল বলে তাদের একটা নাম হয়েছিল। তারপর থেকে আজকে পর্যন্ত কেন আমাদের মানে বাঙালি শ্রোতা আর একটা ওই লেভেলের বিখ্যাতরা বাংলা ব্যান্ড পেলো না? অথচ এত তো ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে, তারা তো এত গান বাজনা করছে, নতুন গান তৈরি হচ্ছে, কেন সেটা শোকেসড হয় না? রেডিওতে বাংলা গান বাজে না, পাঞ্জাবি গান চলছে সারাদিন ধরে রেডিওতে, কিন্তু বাংলা গান নেই। এই রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে, রূপঙ্কর থেকে শুরু করে এনাদের মতো শিল্পীদের কেন বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে হই হই করে কেন কনসার্ট হবে না? সুতরাং আমি বলছি যে মানে বাংলা সাধারণভাবে বাংলা সংস্কৃতির পরিসরটা কতটা থাকছে, একটা গায়ের জোরে একটা মানে কি বলবো এনে তো মানে সত্যি সত্যি অরিজিনাল আর্টিস্টরা তো মানে এবং আমার একটা মানে এটা আমার একটা প্রশ্ন অদ্ভুত লাগে, ধরুন বাংলা গানের যে রিয়েলিটি শো হয় তাতে এত হিন্দি গান হয় কেন? কারণটা কি? হ্যাঁ, কেন বাংলা গানের রিয়েলিটি শোতে কেন বাংলা গান হবে না? একটা মার্কেটিং একটা হবে। এবং মনে করুন আপনি একজন শিল্পী, নতুন একটা গান তৈরি করেছেন, লোকে শুনবেটা কোথায় গানটা? আপনাকে যে 5টা অনুষ্ঠানের জন্য ডাকবে, শুনবেটা কোথায়? তাকে তো হয় রেডিওতে গানটা বাজতে হবে, তাকে শুনতে হবে, অথবা বিভিন্ন কলেজে ফেস্টে, সোশ্যালে, বিভিন্ন পাড়ার প্রোগ্রামে তাকে গানটা আপনাকে গাইতে হবে, তাতে 5 জন লোক গানটা শুনবে। তো সেই পরিসরটা যদি না থাকে, এবার একজন শিল্পী তার কাজটা কীভাবে পরিচিত হবে? যদি সে কাজটা পরিচিত না হয়, তাহলে সে সই বা কী করে পাবে? তাহলে তার উপার্জনটাই বা কী করে হবে? আর একজন শিল্পীকে তো খেয়ে পড়ে বাড়ির বাজার করে বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে ছেলে মেয়েকে স্কুলে কলেজে পড়িয়ে তাকে তো বেঁচে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, তো তার সার্ভাইভালটা করতে হবে। সুতরাং এই যে আমাদের এই যে সামাজিক পরিসরটাতেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যখন ভোট আসবে তখন শিল্পীদেরকে নিয়ে ভোটের মিটিং করাবেন, মিছিল করাবেন, আপনি স্টেজে ভাষণ দেবেন, পেছনে সব শিল্পীরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাদের কাজটা যখন রিলিজড হবে তখন তারা আপনার সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাবে না, শোকেসড হবে না, না সরকারিভাবে না দলীয় স্তরে। হ্যাঁ, মাঝখান থেকে ওই একটা কথা আছে না বাংলায়, ভাত দেওয়ার মুরত নেই কিল মারার গোসাই। আপনি অনুষ্ঠান করাতে পারেন না লোককে, মাঝখান থেকে আরজিকর নিয়ে কোন শিল্পী প্রতিবাদ করেছে তার আবার শো যাতে বন্ধ হয়ে যায় তার জন্য ফতোয়া জারি করছেন। হ্যাঁ, লোকের ভালো করতে পারেন না, খারাপ করার বেলা রয়েছেন। যখন ব্যান্ডের প্রসঙ্গ আসলো, আপনি ব্যান্ডের একজন মানে খুব অন্ধ ভক্ত বলা যেতে পারে, এর প্রশ্ন অনেক জায়গায় আপনাকে করেছে, আমিও আপনাকে সেই প্রশ্নই করছি যে সম্প্রতি ব্যান্ডে আপনার নামটাও চলে এসছে এবং আপনার সঙ্গে যার একেবারে খুব কি বলবো মানে সম্পর্ক খুব ভালো, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, একই সরণিতে শতরূপ ঘোষের নামটাও চলে এসছে বাংলা গান ব্যান্ডেড ভার্সনে। কীভাবে দেখছি? না, ভালোভাবেই দেখছি ওটা। দেখুন আমার ওটাকে আমার অতটা মানে প্রবলেমের কিছু মনে হয়নি, আমার ভালোই লেগেছে, মজাই লেগেছে ওটা। আমার ইনফ্যাক্ট ব্যাপারটাকে আমি বলেওছি কিছু জায়গাতে, আমার এইটা ভেবে ভালো লেগেছে যে আমার মানে কি বলুন তো, আমার শুনে মনে হলো যে বাংলা গানে যেরকম নচিকেতা, বেলাবোস, নীলাঞ্জনা, সেরকম আমার নামটাও একটা বাংলা গানের চরিত্র হলো। এটাই বা কজনের সৌভাগ্য হয় বলুন। সত্যি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা মাঝে মধ্যে মানে দলীয় স্তর থেকেও অনেকে আমাদের এটা জিজ্ঞাসা করেছে যে এমন কিছু লোক যারা আপনাদের দলে একটা সময় ছিল, আমি নাম করেই করছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধবাবুরও খুব কাছের একটা সময় তিনি স্নেহ পেয়েছেন, সেই প্রসঙ্গে তিনি একদম আপনাদের মতবাদের অন্য দলে তিনি চলে গেলেন। আমি যদি উত্তরবঙ্গের আসি, শঙ্কর ঘোষ যিনি এখন বিজেপির রয়েছেন, সম্প্রতি প্রসেনজিৎ বসু তো কংগ্রেসে যোগ দিলেন। তাহলে কোথাও কি বামপন্থীরা এই সমস্ত মানুষদের চিনতে ভুল করেছিল যে যারা একটা সময় বামপন্থী করতো, এই মুহূর্তে বামপন্থী ভাবধারার সঙ্গে তাদের বিন্দুমাত্র যোগাযোগ? দেখুন, চিনতে ভুল যদি করেছিল বলেন, হ্যাঁ কিছুটা আমি স্বীকার করবো, সেটা আমি অস্বীকার করবো না। দ্বিতীয় কথা, দেখুন মানুষ তো পরিবর্তনশীল, মানুষের মধ্যে যদি একটা পরিবর্তন আসে, আজকে যাকে চিনছি তাকে যে কালকে যে সে মানুষ হিসেবে পাল্টে যাবে না। আমাদের ব্যক্তিগত জীবনেও তো এটা হয়, আমাদের মানে প্রেম ভাঙে কেন, তার মানে কি আমরা তো নিশ্চয়ই সবসময় যে চিনতে ভুল করি তা তো নয়। অনেক সময় যাকে চিনেছিলাম পরে আর আমিও সেই মানুষটা নেই, সেও আর সেই মানুষটা নেই, তাও হতে পারে, তাই না? তবে আমি একটা কথা বলছি, আবার এটাও ঘটনা আবার যে মানে একজন একটা বামপন্থী দলে আছে, একটা বামপন্থী পরিসরে রয়েছে, সেখান থেকে তার মধ্যে এতটা পরিবর্তন চলে আসলো যে সে একেবারে একটা উল্টো মতে বিক্রি হয়ে গেল। তার মানে বামপন্থী একটা পরিসরে থেকেই বা তার মধ্যে কোন মূল্যবোধ তৈরি হলো যে সে এত ঠুনকো হয়ে গেল তার অবস্থানটা। সুতরাং এই সমালোচনা আমি 100বার গ্রহণ করবো। তবে আমি এইটা বলতে পারি, দেখুন
কি বলুন তো, যে চলে যেতে চায় তাকে তো জোর করে বেঁধে রাখাটা কারোর হাতে নেই। কিন্তু আমরা যেটা করতে পারি তা হচ্ছে অন্য দল থেকে ধান্দাবাজির জন্য যে আমার দলে আসছে তার আশাটাকে আমরা বন্ধ করতে পারি। এবং সমস্ত দল যদি এই একটা প্রশ্নে একটা অবস্থান নেয় তাহলেই দেখবেন এই দল বদলের কালচার থাকবে না। মুশকিলটা হচ্ছে এইটা কিন্তু 2011 অব্দি আমাদের বাংলায় ছিল, 11-এর পরে আর সেটা নেই। এবার কেউ আজকে আমাদের বলতে পারে যে তোমরা এখন ভোটে হারছো, তোমাদের দলে কেউ যাবেই বা কেন? কিন্তু 2011 পর্যন্ত তো আমরা ভোটে জিতেছি। আজকে ধরুন 3 মাস ক্ষমতায় না থাকলে যার শরীর খারাপ লাগে, সে 34 বছর ক্ষমতায় ছিল না, তখন কারো দলে থেকে কাজ করতে অসুবিধা হতো না, কারো দম আটকে হতো না। কিন্তু তা সত্ত্বেও দল পরিবর্তন হতো না কেন? কারণ সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল না। বামপন্থীরা অন্য দলের কোনো লোকের দল বদলটাকে কখনো আমরা প্রশ্রয় দিই। গণতান্ত্রিক অধিকারী যিনি নির্বাচিত হয়েছিলেন সেটাকে আপনি বলুন, আপনার রায়গঞ্জ পুরসভা কবার আমরা বামপন্থীরা চালিয়েছি? চিরকাল তো কংগ্রেসই চালিয়েছে। ওই একবার 2001-এ বোধহয় আমরা জিতলাম, তার আগে পরে বোধহয় একবার। রায়গঞ্জ পুরসভা মানেই তো কংগ্রেসের পুরসভা ছিল বছরের পর বছর। কোনোদিন কল্পনা করতে পারে যে কংগ্রেসের জেতা পুরো বোর্ডকে রায়গঞ্জে ভাঙা হবে, কি তাদের 5 জন কাউন্সিলরকে ঘুরিয়ে এনে আমাদের পুরো বোর্ড গঠিত হবে? বরং কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা একাধিক প্রশ্নে রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছে সেই সময় ভালো পারফরমেন্সের জন্য। অবশ্যই পেয়েছে, নগর উন্নয়ন দপ্তর থেকে পেয়েছে। সুতরাং এইটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তাই আজকেও আমরা বলছি যে কোনো দলই যদি এই অবস্থানে, মানে আমাদের আর 5টা ব্যাপারে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু যদি এই অবস্থানে আমরা সবাই একমত হই যে ভাই দল বদলের কালচারকে আমরা কেউ প্রমোট করবো না, তাহলে কালকেই এটা বন্ধ হয়ে যাবে। তো তা যদি তুমি না করো তাহলে কৃষ্ণ কল্যাণীর মতো লোকেরাই ডমিনেট করবে। আজকে এখানে আছে, কালকে আবার ওখানে, কালকে পরের দিন আবার সেখানে, এটাই চলতে থাকবে। শত্রুঘ্ন, মানে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো তখন তার পরবর্তীকাল থেকে বামপন্থীদের একটা বড় অংশের ভোট সেটা বিজেপিতে চলে গিয়েছিল, যার কারণে বিজেপি একাধিক আসন তারা জিতলো, আপনারা 0 হয়ে গেলেন, এদিকে তারা 77 হয়ে গেল। এখানে এটা কি আবার ব্যাক করার আমরা নিশ্চয়ই সম্ভাবনা তো আছে সেটা, এবং দেখেন আপনারা দেখবেন বেশ কিছু ক্ষেত্রে সেটা হয়েওছে। কিন্তু এইটা বলছি যে হ্যাঁ, এটা সত্যি কথা, এটা খুব দুর্ভাগ্যজনক। তবে এটাও ঘটনা যে দেখুন, ভোটার তো কারো কেনা সম্পত্তি নয়। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মানুষ সিদ্ধান্ত নেন যে সে ভোটটা কাকে দেবে। সুতরাং সেই হিসেবে হয়েছে, এটা আমাদের ব্যর্থতা 100 বার, তাকে ফিরিয়ে কিন্তু তিনি সহ সমস্ত মানে ছেড়ে যাওয়া মানুষকে ফেরানোর জন্য যা করণীয় আমরা সেটা করছি। আচ্ছা, আমি একবার একটু ইন্টারাপ্ট করছি। আপনি রেকর্ড করছেন তো? লাইভ হচ্ছে না তো এটা? ও সরি, তাহলে ঠিক আছে, আমার একটা খুব জরুরি ছিল, বাট ঠিক আছে, সরি। সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বামপন্থীরা বিজেপি না তৃণমূল কংগ্রেস, আপনাদের কাছে কি দুজনেই প্রধান শত্রু, মানে একই, নাকি আপনারা মানে বিজেপির দিকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে ভাবছেন, না তৃণমূলকে বেশি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, আমাদের কাছে মানে প্রশ্নটা এখানে বিজেপি না তৃণমূল না, আমরা কতগুলো প্রবণতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, বা কতগুলো ইয়ের বিরুদ্ধে লড়াই করছি। মানে ধরুন, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, চাকরি বিক্রির বিরুদ্ধে লড়াই করছি। এবার ধরুন, যদি আপনার মানে কৃষ্ণ কল্যাণী যদি তৃণমূলে থাকতে চাকরি বিক্রি করে থাকে, তাহলে সে আমার শত্রু, আর বিজেপিতে গিয়ে চাকরি বিক্রি করলে সে আমার বন্ধু হতে পারে না। আমরা দাঙ্গা রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। তাহলে আজকে যদি শুভেন্দু অধিকারী বলে যে সব মুসলমানকে কাঁধে করে গঙ্গায় ফেলে দিয়ে আসবো, আমি তারও বিরুদ্ধে। আর যদি তৃণমূলের তৃণমূলের হুমায়ুন কবির বলে যে হিন্দুরা 30%, মুসলমানরা 70%, তাই 30% হিন্দুকে আমরা মনে করলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আমরা তারও বিরুদ্ধে। সুতরাং ব্যাপারটাকে আমরা ওইভাবে না ও বলে দেখি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। এই প্রশ্নে যার যা অবস্থান সেই অনুযায়ী আমাদের সাথে তার বিরোধ ঠিক হবে। তবে এইটুকু বলতে পারি, দেখুন, তৃণমূল কংগ্রেস একটা ব্যক্তিকেন্দ্রিক দল, কোনো সময় সেই ব্যক্তির পপুলারিটির জন্য ক্ষমতায় এসছে, আজ বাদে কাল থাকবে না। কিন্তু বিজেপি RSS এর বিরুদ্ধে আমাদের লড়াইটা এই কারণে অনেক বেশি সিরিয়াস লড়াই, কেননা মমতা ব্যানার্জি না থাকলে তৃণমূল নেই, মমতা ব্যানার্জির পপুলারিটি কমে গেলে তৃণমূল বলে কিছু থাকবে না। কিন্তু মোদি আর নো মোদি বিজেপি আছে, RSS আছে, এবং তাদের সঙ্গে আমাদের লড়াইটা অনেক বড় একটা দর্শনগত লড়াই। সুতরাং সেই লড়াইটা মানে হয়তো তৃণমূলের সাথে লড়াইটা হয়তো আজ বাদে কাল দলটাই আর থাকবে না, কিন্তু RSS এর এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াইটা এখন বহু বছর লড়তে হবে। একদম। আর আরেকটি বিষয় যেটা তো আপনাকে জানতে চাইবো, যে এই মুহূর্তে 2026-এর যে নির্বাচন, তার আগে বিজেপি যেমন একটা তীব্র ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার নতুন করে তৃণমূল সুপ্রিমো বলছে বাংলা ভাষা নিয়ে তিনি আন্দোলনে নামছেন, বাঙালি অস্মিতা নিয়ে তিনি আন্দোলনে নামবেন। এই দুটোর মাঝখানে বামপন্থীদের অবস্থান, বামপন্থীরা কী দিয়ে কাজ করবে? দেখুন, আমরা মানুষের কাছে এটাই আবেদন করছি যে ধর্মের প্রশ্নে যদি আপনি বলেন, ধরুন 34 বছর আমরা সরকার চালিয়েছি, তো ধরুন আজকে আপনাকে প্রশ্ন করা হলো, কি যে কোনো কাউকে প্রশ্ন করা হলো যারা এখন আমাদের আলোচনাটা শুনছেন, যে এই যে 34 বছর বামফ্রন্ট সরকার চললো, যাতে রাস্তাঘাট ভালো হয়, স্কুল কলেজ খুব ভালোভাবে পরিচালিত হয়, আইন শৃঙ্খলা খুব ভালো হয়, অনেক ডেভেলপমেন্ট হয়, এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100-এ কত দেবেন? তো
তো কেউ হয়তো বলবেন যে 170 দেবো, কেউ বলবেন যে 180 দেবো, কেউ বলবে 120 দেবো, কেউ বলবে 10 দেবো, কেউ বলবে 0 দেবো, কোনো কাজ করতে পারেনি, হতে পারে। যদি আজকে প্রশ্ন করা হয় 34 বছর যে বামপন্থী সরকার চলেছে, এই সময় যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এইটাকে গ্যারান্টি করার প্রশ্নে বামপন্থীদেরকে 100 কত দেবেন? তাহলে আমাদের অতি বড় শত্রুকে এটা স্বীকার করতে হবে যে এই প্রশ্নে বামপন্থীদেরকে 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। 34 বছর যে আমরা সরকার চালিয়েছি, বুকে হাত রেখে বলুক কেউ, বাংলায় কারোর কোনো দিন পুজো করতে অসুবিধা হয়েছে? বাংলায় কোনো দিন কারোর নামাজ পড়তে অসুবিধা হয়েছে? কোনো পুজোর ভাষণ আটকেছে বা মহরমের তাজিয়া আটকেছে? কেউ বুকে হাত রেখে বলতে পারবেন একজন মানুষ? আমরা কমিউনিস্টরা কারো ধর্মের শত্রু নই, এবং আমরা চাই ভারত ধর্মনিরপেক্ষ দেশ হোক। ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়। এই যে বিজেপি মাঝে মধ্যে বলে না যে মুসলমানদের হচ্ছে মুসলমানরা মুসলমান হবে আর হিন্দুরা সেকুলার হবে, মুসলমানও সেকুলার হবে, হিন্দুও সেকুলার হবে। সেকুলার হওয়ার সাথে ধার্মিক হওয়ার কোনো কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই। বসুধৈবায় কুটুম্বকম আমাদের দেশের আমাদের প্রাচীন শাস্ত্রে রয়েছে, গোটা পৃথিবী আমার আত্মীয়। এর থেকে বড় সেকুলার বাণী আর কিছু হতে পারে না, হিন্দু শাস্ত্রে লেখা আছে। শুধু আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন। বামপন্থীরা আপনার সবচেয়ে বড় বন্ধু এই প্রশ্নে। আপনার ধর্ম পালন করতে যাতে কোনোদিন কোনো বাধা কেউ ঘটাতে না পারে, সেটাকে পাহারা দেওয়ার দায়িত্ব সবার আগে আমাদের বামপন্থীদের। বামপন্থীরা সব ধর্মের মানুষকে সম্মান করে, সব ধর্মের মানুষকে ভালোবাসে, কিন্তু ধর্মটাকে ব্যবহার করে যে রাজনীতি করতে আসবে বামপন্থীরা তার বিরুদ্ধে। তাই 34 বছর পশ্চিমবাংলায় কখনো জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে, এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিয়ে, দুপুরবেলা ওই রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি। ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায় সব ধর্মের মানুষ ভালোভাবে থেকেছেন, আগামী দিনেও তাই থাকবেন। কিন্তু এই ধর্মের নামে উস্কানি দিয়ে যেন আর 5টায় ভাত কাপড়ের ইস্যু থেকে আপনাকে দৃষ্টিটা অন্যদিকে না ঘুরিয়ে না দেওয়া যায়, এইটুকুই আমাদের লড়াই। একেবারেই। যে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কোথাও কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেসের একটা তলে তলে একটা সেটিং। আমি বলছি যে ধরুন এই যে বিভিন্ন আপনি আরজিকর কাণ্ড থেকে শুরু করুন, সেখানে সিবিআই তদন্তের ওপর আস্থা হারালো, একেবারে অভয়ের বাবা মা হারিয়ে ফেলেছে। যেখানে যেখানে এই যে এত দুর্নীতির প্রসঙ্গ, সেখানে আপনি নারদার কথা বলুন, আপনি সারদার কথা বলুন, যারা আজকে এক দলে ছিল অন্য দলে গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের প্রতি কিন্তু তাদের গ্রেপ্তার করা বা তাদের খুব মানে একটা চোর পুলিশ খেলার মতো জাস্ট দৌড়চ্ছে, চলে আসছে গোটা বিষয়টা থেকে। এই কারণটার জন্য কি দেখুন, একসময় আপনি যে কথাগুলো বললেন, একসময় এই কথাগুলো এই ধরনের ইন্টারভিউতে বা এই ধরনের আলোচনায় বসে আমাদের বলতে হতো। এখন টেবিলের উল্টো দিক থেকে প্রশ্নটা আপনিই করছেন। আমি বলছি এইটাই বাস্তবতা। কেন্দ্রের সরকারের সঙ্গে মমতা ব্যানার্জির যেটা বোঝাপড়া আছে, এবং তদন্তকারী সংস্থা যে এখানে তদন্ত শেষ করবে না, এই নিয়ে কিন্তু বাংলার একজন মানুষেরও আর কোনো সন্দেহ নেই। একটা সময় যখন আমরা সেটিং বলতাম, বিজেমূল বলতাম, অনেকে আমাদের অনেক বিরোধিতা করেছেন, কিন্তু এইটুকু কিন্তু আজকে সবাই বুঝেছেন। এবং আপনাকে আমি এটাও বলছি যে আমি খুব বিস্তৃত কথায় না, কেন এই নিয়ে আপনি যেগুলো বললেন সত্যি কথা বলতে এর বাইরে আমার নতুন করে কিছু অ্যাড করার নেই। আমি আপনার পুরো কথাটার সঙ্গে একমত হয়ে আমি খালি একটা কথা এর সঙ্গে যুক্ত করছি। দেখবেন বিজেপির এখন সব দিক গিয়ে পশ্চিমবাংলার বিজেপি নেতাদের এখন একটাই কথা রয়ে গেছে যে প্রমাণ লোপাট এরা করেছে, এরা প্রমাণ লোপাট করেছে। কেমন? তাই কিছু করা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, নারদার ভিডিওর কি প্রমাণ লোপাট হয়েছে? এই যে তৃণমূলের লোকেরা হাত পেতে পয়সা খাচ্ছে, ভিডিওটা নেই? একমাত্র বিজেপির নিজের ইউটিউব চ্যানেল ছাড়া আর তো কোনো জায়গা থেকে ওটা লোপাট হয়নি, সে ভিডিও আছে তো। তাহলে নারদ আপনি ছেড়ে দিলেন, ধরেন যে বাকি কোনো কেসের কোনো প্রমাণ নেই, লোপাট হয়ে গিয়েছে। এর তো প্রমাণ রয়েছে, ভিডিও তো রয়েছে। তারপরে কেন নারদার কেসটার অন্ততপক্ষে ফাইনাল কনভিকশন হলো না, এবং এই লোকগুলো কেন জেল খাটলো না? ববি হাকিম জেল খাটতো, শুভেন্দু অধিকারীও খাটতো, শুভেন্দুও খাটতো। শুভেন্দু যাতে না খাটে তার জন্য কি ববিকেও পাইয়ে দেওয়া হলো? হ্যাঁ, তো এরা প্রত্যেকে জেল খাটতে পারতো। হ্যাঁ, অন্তত 5-7 বছর করে জেলে কাটিয়ে আসতো, কিন্তু সেটাও তো হলো না। সুতরাং আমার মনে হয় এটা কারোর আর বুঝতে বাকি নেই এই জায়গার বিষয়টার জন্য। সতর্কবাবু, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাইছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঙালি অস্মিতা নিয়ে এবং পরিষ্কার বলা হচ্ছে যে একটা বাংলা ভাষার নবজাগরণ হবে। একজন বলছে, বিজেপির মুখপাত্র বলছে যে বাংলা বলে কোনো ভাষাই ছিল না, অস্তিত্ব নেই। আরেকজন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে। তো বাঙালি হিসাবে কি মনে হচ্ছে? বাঙালি হিসেবে
প্রথম কথা দেখুন, বিজেপির যে রাজনীতি এটা ওদের নতুন কিছু না। ওরা হিন্দুস্তানের বিশ্বাস করে। আরএসএসের কাছে খালি বাংলা বলে নয়, বাংলা, উড়িয়া, তামিল, তেলেগু, অহমিয়া এগুলো কোনোটাই কোনো ভাষা নয়। হ্যাঁ, এবং মানে আরএসএস বরাবরই মনে করে যে হিন্দি হচ্ছে ভারতের ভাষা এবং বাকি আমরা সবাই তাদের দয়ায় ভারতে রয়েছি, নতুন কিছু না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন এই বাঙালি অস্মিতার মরণকালে হরিণ নামের মতো ব্যাপার। আপনার বাঙালি অস্মিতা, আপনার দলের কজন এমপি আছে যারা বাংলায় কথা বলতে পারে? হ্যাঁ, ইউসুফ পাঠান আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে যদি এখন আমাকে বাঙালি সাজতে হয়, হ্যাঁ, তাতে এক ঘটি জলে ডুবে মরা উচিত। হ্যাঁ, কোথাকার অর্পিতা ঘোষ তো বাংলার মেয়ে। যে মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, তো আপনি মমতা ব্যানার্জি আপনি একা বাংলার মেয়ে, অর্পিতা ঘোষ বাংলার মেয়ে না? সে তো আমাদের রাজ্য থেকে এমপি ছিল। তাকে মাঝপথে পদত্যাগ করিয়ে কোথাও কি লুইজিনো ফেলিনো বলে না কি নাম লোকটা, সে নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারি না, গোয়ার কে ছিল, তৃণমূলে যোগ দিল, তাকে এমপি করা হলো। কেন একটা বাংলার মেয়েকে রিজাইন করিয়ে আপনি কোথাকার লুইজিনো ফেলিনো না কি আছে তাকে এমপি করলেন? হ্যাঁ, এখন এই লুইজিনো ফুইজিনো আর ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখলেদেরকে নিয়ে যদি এখন আমায় বাঙালি সাজতে হয়, হ্যাঁ, এরা আমাদেরকে বাঙালি অস্মিতা শেখাবে। আচ্ছা, আমি আপনাকে কথা বলছি, ধরুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা অস্মিতা করেন। আচ্ছা বলুন তো, এই যে উনি যে প্রত্যেক বছর ঈদের দিন এই যে রেড রোডে দাঁড়িয়ে ভাষণ দেন হিন্দিতে, কেন দেন? কারণটা কি? মানে উনি কি মনে করেন যে পশ্চিমবাংলার হচ্ছে মুসলমান সমাজ মানে তারা হিন্দিভাষী উর্দুভাষী? বাংলার মুসলমানের মধ্যে কজন হিন্দি উর্দুভাষী? বাংলার তো 100 জন মুসলমানের মধ্যে 95 জনের মাতৃভাষা বাংলা, তারা তো কাজী নজরুল ইসলামের বংশধর। কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে মাথায় কাপড় জড়িয়ে হিন্দিতে ভাষণ দেন? কারণটা কী আছে? উনি বলেছিলেন এখানে সে হিন্দি বিশ্ববিদ্যালয় করব। উনি একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বিহার উত্তরপ্রদেশের লোক যারা আমার রাজ্যে কাজ করে আমি ওদেরকে খুব ভালোবাসুন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভালোবাসাই উচিত, সবাই সবাইকে ভালোবাসবে না কেন? কিন্তু কথাটা হচ্ছে আজকে উনি যে বাঙালি অস্মিতা করছেন, তার সাথে কি ওনার এত বছরের রাজনীতি বা আজকের রাজনীতির কোনো মিল রয়েছে? ওনার কাছে কি দেখুন, সবার একটা দর্শন রয়েছে। বিজেপি কী চায়? তারা একটা হিন্দুত্ববাদী একটা দেশ করতে চাই, হ্যাঁ, তো হিন্দু রাষ্ট্র করতে চাই, সে আপনার পছন্দ করুন না করুন, একটা ফিলোসফি রয়েছে। বামপন্থীরা কী চায়? বামপন্থীরা গণতান্ত্রিক একটা বিপ্লব চায়। আপনি সমর্থন করতে পারেন না করতে পারেন, কিন্তু বামপন্থীদের এই সোশ্যালিস্ট ফর্মকে আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের একটা রাজনীতি রয়েছে। কংগ্রেস কী আছে? কংগ্রেস হচ্ছে একটা স্বাধীনতা আন্দোলন থেকে তৈরি হওয়া একটা দল, তারা হচ্ছে একটা গ্রাম স্বরাজ করে তাদের একটা দর্শন রয়েছে। তৃণমূলের কোনো দর্শন বলে কিছু নেই। ওদের এখন দেখলো যে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে, সিপিএমের বিরুদ্ধে লড়তে গেলে আমাকে এবার পাল্টা আমার একটা পলিটিক্যাল ফিলোসফি লাগবে। পলিটিক্যাল ফিলোসফি কী ওদের? চুরি করা। সে তো দাঁড়িয়ে বলা যায় না মঞ্চে, হ্যাঁ, যে ভালো করে চুরির স্বার্থে আমাদের ভোট দাও, কিছু একটা করতে হবে, করতে নিয়ে চলে আসলো বাঙালি অস্মিতা। কিন্তু এর পেছনে কী ব্যাকড্রপ, কী ইতিহাস, কী আছে এর পেছনে? শত্রুঘ্ন, নিয়োগ দুর্নীতি, 26,000-এর চাকরি চলে গেল। সামনেই দুর্গাপুজো, যখন আনন্দে গোটা রাজ্য ভাসছে, এই 26,000-এর পরিবারের তারা তো পুজোর আনন্দে সামিলের কোনো প্রশ্নই নেই। যেটা অভিযোগ আপনারা করছেন যে প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি আমরা করছি, কথা প্রমাণিত। আরেকটা বিষয় যে মানে আপনার দল বলছে যে যোগ্যরা চাকরি পাক, মানে যোগ্যদের চাকরিটা থাকুক, কিন্তু আইনজীবী যারা এদের দলের হয়ে যাচ্ছে, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা বারবার সওয়াল করছে। দেখুন একটা কথা বলি, এই নিয়ে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমাদের পার্টিতে এটা হয় না, রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা, কিন্তু মানে পরিষ্কার বলছি, এখানে আমাদের পার্টির বা ধরুন এসএফআই ডিওয়াইএফআইয়ের যা বক্তব্য, তার সাথে বিকাশদার বক্তব্য যে অক্ষরে অক্ষরে মিলেছে এমন নয়, হ্যাঁ, এবং এটা নিয়ে আমার তো মানে কথার জাগলারি করে লাভ নেই, ইটস আউট ইন দি ওপেন। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা আমি বলছি আলটিমেটলি এই সমস্যাটার হওয়ার পেছনে বা সমস্যাটা কোন পথে মীমাংসা হবে সেটাকে ঠিক করার পেছনেও এখানে না সিপিআইএমের না আলাদা করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো ভূমিকা আছে। আমরা এটাকে দেখছি একটা বিকাশদা দেখছেন এটাকে আইনের একদম বইতে যা লেখা আছে সেই প্রিজমে, এবং আইনজীবী হিসেবে ওনাকে সেটা করতেই হবে। আমাদের কাছে আইনের পাশাপাশি সামগ্রিকভাবে একটা মানবিকতার একটা প্রশ্ন এখানে রয়েছে। বাট আপনি দুটোর মধ্যে যেটার সঙ্গে একমত হন না কেন, আপনাকে এটা মানতেই হবে যে এই সলিউশন না সিপিএমের কাছে আছে না বিকাশ ভট্টাচার্যের কাছে আলাদা করে আছে, যারা চুরি করেছে তাদের কাছেই আছে। আর আমি আপনাকে এটাও বলছি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিকাশ ভট্টাচার্য মামলা থেকে সরে গেলেন, কেমন? তাতে যে ছেলেমেয়েরা বঞ্চিত আছে, 22 লাখ ছেলে মেয়ে, তারা তো মামলা থেকে সরবে না। তারা বিকাশ ভট্টাচার্য না হলে অন্য কোনো উকিলের মাধ্যমে মামলা করবে। যদি আমি ধরে নিই কোনো উকিলের মাধ্যমে মামলা করবে না, তারা নিজেরা আদালতে দাঁড়িয়ে বলবে যে দেখুন আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। অতএব মামলা তো এটাকে নিয়ে হবে, আপনি চুরি করবেন তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এটা হতে পারে না। তাহলে দুটো সলিউশন হতে পারে, এক, এই 22 লাখ ছেলে মেয়েগুলোকে জাস্ট মেরে ফেলুন, বিষ খাইয়ে বা ফায়ারিং স্পটে দাঁড় করিয়ে। 22 লাখ ছেলে মেয়েকে কোনো ব্যাপার না, মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট মেরে ফেলুন এদেরকে, বাঁশও থাকবে না, মাসিও বাঁচবে না, কেউ আর মামলা করার জন্য থাকবে না। আর তা যদি না হয় তাহলে আপনি যে চুরি করেছেন তার
কৃতকর্মের ফল ভোগ করতে হবে। যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে আপনার চুরির জন্য যারা টাকাটা খেলো রাস্তায় দাঁড়িয়ে তাদের কিছু হচ্ছে না। এই গতকালই দেখলাম একজন চাকরিহারা একজন শিক্ষক আত্মহত্যা করেছেন। তো যারা কোনো অপরাধ করলো না আজকে তাদেরকে জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। একদম। সদরবাবু, আরেকটি বিষয়, আমরা যখন আপনার সঙ্গে যখন আমার আলোচনাটা এটা হবে আর কি, তার যখন আমরা পোস্ট করেছিলাম, সেখানে কয়েকজন সেখানে জানতে চেয়েছেন যে সিপিএম তো মহাশূন্যে চলে গিয়েছে একেবারে, সেখান থেকে কবে ফিরবে, একটা প্রশ্ন জানতে চেয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে শতরূপ ঘোষ কসবাতে 3বার দাঁড়িয়ে হারের হ্যাট্রিক করেছে, উনি কি আবার দাঁড়াবেন? প্রশ্ন। দেখুন, কবে কবে আমরা ফিরবো সেটা তো যারা প্রশ্ন করেছেন তারাই উত্তর দিতে পারবেন সবচেয়ে ভালো। আপনারা যদি মনে করেন যে আমাদের ফেরাটা দরকার, জরুরি, তাহলে আপনাদের উপর আমাদের ভরসা আছে, আপনারাই ফেরাবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা হেরে যাই। যে মান্নাদের একটা গান আছে, শুনেছেন তো, যে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছিলে, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি তো হেরেছি, তুমি কি একটু হারোনি? তা ধরুন আমরা হেরেছি তো ঘটনা, কিন্তু আমরা হারার পরে বাংলার যে ছেলেটা কি যে মেয়েটা নিজের যোগ্যতায় নিয়োগ চায়, বাংলার যে কৃষক নিজের ফসলের দাম চায়, বাংলার যে মেয়েটা নিরাপদে বাড়ি ফিরতে চায়, যে ছেলেটা কি মেয়েটা জয়েন্টের রেজাল্ট দেখিয়ে ঠিক সময়ের মধ্যে আবার ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে ভর্তি হতে চায়, হ্যাঁ, তো তারা তারা কি হারেনি? তো তাদের সবার জন্য যদি মনে করেন যে বামপন্থীদের আবার জেতা দরকার, তারা জিততে হবে। আর আমার ব্যক্তিগতভাবে দেখুন, এগুলোকে আমরা জিতলেও কখনো দেখবেন না আমরা বলি না কখনো যে জ্যোতি বসুর অনুপ্রেরণায় জিতলাম কি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণায় জিতলাম। আর হারলেও আমরা কখনো বলি না যে অমুকের জন্য হারলাম। আমাদের কাছে জয় পরাজয়টা ইম্পর্টেন্ট নয়। তো সেটা আমাদের ব্যক্তিগতভাবে ও কেউ বলতে পারে, ওতে আমাদের যায় আসে না। দেখুন, ব্যক্তিগত কেরিয়ার যদি ইম্পর্টেন্ট হতো তাহলে আমরাও অনেকে কৃষ্ণ কল্যাণী আর ঋতব্রত আর শঙ্কর ঘোষ হতে পারতাম। সুতরাং ওইসব নিয়ে বলে আমাদের লাভ নেই। একদম। যে প্রশ্নটা মানে এর আগে প্রচুরবার করা হয়েছে আপনার সঙ্গে কুণাল ঘোষের, এই যে দৈরটটা, এটা বাংলার যারা, এটা আপনাদের টিভি চ্যানেল আমরা যেটা দেখি বা এটা খুব দারুণভাবে উপভোগ করে, ভীষণভাবে। পাল্টা প্রশ্ন আপনার দিকে যে আপনাকে দামড়া ছেলে বলেছিল কুণাল ঘোষ, দামড়া ছেলে কিভাবে 22 লাখ টাকার গাড়ি চড়ে, আর আপনি তখন পাল্টা বলেছিলেন যে আপনাকে কেন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করলো, তার জবাব দিন। এটা কিভাবে উপভোগ করেন? উপমা আমার কাছে এটা খুব ব্যক্তিগত ঘোষের ব্যাপার না। আমাদের কাছে তৃণমূলের উনি একজন প্রতিনিধি, ওনাকে দল থেকে যখন উনি আমার বিরুদ্ধে বা আমার দলের বিরুদ্ধে বলেন, সেখানে যদি আমি উপস্থিত থাকি, আমার যা বলার আমি বলি, তার বাইরে আমার নাথিং পার্সোনাল। সুতরাং তার একটা বিষয়, যদি মানে এই যে বামপন্থী যারা একটা সময় করতেন, আমরা দেখেছি মানে শুধু রায়গঞ্জ না, একাধিক জায়গায়, যে তারা কি কষ্টের মধ্যে দিয়ে দলটা করতো আর কি করতেন তারা। ওই সাদা একটা ধুতি পাঞ্জাবি, বা অনেকের ঘরে টিভি সেটটাও আমি দেখিনি, নিতান্ত একটা সাইকেল নিয়ে সারা জীবন তারা কাটিয়ে দিয়েছে। এই যে একটা ভাবধারা ছিল বামপন্থীদের মধ্যে, এখন যেটা অন্যরা অভিযোগ করছেন, বা একটা সময় মানে কৌটো নিয়ে পথে নামতো বামপন্থীরা, সেটাকে নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও আপনাদের তরফ থেকে বলা হতো যে এটা সাধারণ মানুষের সাথে জনসংযোগের একটা প্রধান ভিত্তি। এই জায়গাটা এখন কমে যাচ্ছে, এর ফলে কি কোথাও বামপন্থীদের সঙ্গে সাধারণ মানুষের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে? দেখুন, ব্যাপারটা কি, আমরা কেউ সাইকেলে চড়ি, কেউ গাড়ি চড়ি, আর কেউ প্লেন চড়ি, কোনোটাই চুরির টাকায় চড়ি না। সুতরাং প্রয়োজন মতো, পরিস্থিতির মতো সবাই যার যখন যেটা চড়ার চড়ে। আর যদি কৌটো নিয়ে কী করেন, আমাদের তো পার্টির মূল আয় সূত্র এখনও পর্যন্ত সেটাই, এবার এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা তো গণসংগ্রহের মাধ্যমে পার্টি চালাই। দেখুন, কৌটো সবাই নাচায়, কেমন কে কোথায় কৌটো নাচাচ্ছে তাই দিয়ে বোঝা যায় কে কোন পার্টি করে। আপনি যদি দেখেন যে কেউ রাস্তায় দাঁড়িয়ে, হাটে বাজারে সাধারণ মানুষের সামনে গিয়ে কৌটো নাচাচ্ছে, বুঝবেন সে সিপিআইএম করে। যদি দেখেন যে কেউ নীলপাড় সাদা শাড়ি পরে সুদীপ্ত সেনের অফিসের সামনে দাঁড়িয়ে কৌটো নাচাচ্ছে, সারদার অফিসের সামনে কৌটো নাচাচ্ছে, তাহলে বুঝবেন সে তৃণমূল করে। আর যদি কেউ দেখেন যে কেউ 9 লক্ষ টাকা স্যুট পরে আদানি আর আম্বানির গেটের বাইরে দাঁড়িয়ে কৌটো নাড়াচ্ছে, তাহলে বুঝবেন সে বিজেপি করে। সুতরাং কৌটো সবাই নাড়ায়, কে কোথায় নাড়াচ্ছে তাই দিয়ে বোঝা যায় কে কোন দল করছে। আর শেষ প্রশ্ন আপনার কাছে আমি করব, সেটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য মানে একেবারে সিপিএমের যে রাজনীতি, গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি অনেক বিরোধী দলের কাছ থেকেও এটা শুনেছি যে বুদ্ধবাবু যেভাবে দল চালাতেন, তার যে ইমেজ যেটা কাজ করতো, এটা এখনকার দিনে দাঁড়িয়ে অনেক নেতাই সেটা সম্ভব করতে পারেন না। আজকের দিনে যে বামপন্থীরা যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বুদ্ধদেববাবুর অনুপস্থিতি কতটা প্রভাব ফেলছে? খুবই প্রভাব ফেলছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বুদ্ধদার মতো নেতা সত্যি রোজ রোজ পাওয়া যায় না, এবং সত্যি উনি এমন একজন মানুষ যিনি নিজের দলের বাইরেও বহু মানুষের সম্মান ভালোবাসা পেয়েছেন। এটা দেখুন, আমরা যারা রাজনীতি করি, আমার দলের লোক তো আমাকে ভালোবাসবেই, কিন্তু নিজের দলের বাইরে গিয়ে যারা আমাকে ভালোবাসার কথা নয় সেও আমায় ভালোবাসছে, এইটুকু
পাবো ভেবেই তো আমরা, এবং এটাই তো আমাদের চূড়ান্ত প্রাপ্তি। আমরা তো কেউ বান্ধবীর ঘাটের তলায় 55 কোটি টাকা জমানোর জন্য রাজনীতি করি না, আমাদের কাছে তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সুতরাং সেই জায়গা থেকে বুদ্ধদার মতো একজন নেতা তো রোজ পাওয়া যাবে না, তবে নিশ্চয়ই আবার এটাও ঘটনা যে ওনার ওনার এবং ওনার মতো আমাদের অসংখ্য কমরেডের যে শিক্ষা আছে, যে প্রভাব আমাদের উপর আছে, সেটাকে মাথায় রেখেই আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই জায়গাটাকে, সেই শূন্যস্থানটাকে পূরণ করার। বুদ্ধদেব বাবুর সাথে আপনার কোনো স্মৃতি যা আপনাকে আরো পরিণত হতে সাহায্য করছে বা এখনো মনে আছে? স্মৃতি তো অনেক অনেক আছে, সেই নিয়ে কোনো মানে উনি খুবই স্নেহ করেছেন, খুবই স্নেহ পেয়েছি। আচ্ছা, আমার ছোটোখাটো অনেক, আমার একটা জিনিস আমার বুদ্ধদার ব্যাপারে খুব মানে খুব ইন্টারেস্টিং যেটা ওই সময় লাগতো, তা হচ্ছে আমার সাথে যতবার বুদ্ধদার দেখা হয়েছে, যতবার ধরুন মানে মুখোমুখি দেখা হয়ে গেল, ইয়ে হলো, হ্যাঁ, কোনো দিন এরকম মানে এত বছরে আমার বুদ্ধদার সাথে আমার ভালো মতো আলাপ হয়েছে 2000 ওই 9-10 সাল থেকে ওই 2000 মোটামুটি, উনি মোটামুটি সক্রিয় আছেন 2017-18 পর্যন্ত নিয়মিত যোগাযোগ ছিল। তারপরে তো উনি আর বাড়ি থেকে অতটা বেরোতে পারতেন না, তখন স্বাভাবিক কারণেই আর ওনাকে বিরক্ত করা সম্ভব হতো না। তারপরে যাই হোক, বৌদির মাধ্যমে একবার কথা হয়েছিল, এনিওয়ে। কিন্তু যেটা বলছিলাম যে আমার যেটা সবচেয়ে খুব ইউনিক লাগতো বুদ্ধদার ব্যাপারে, আমার সাথে যতবার দেখা হতো, আমি তো ওনার এত মানে বয়সের তো এত ছোট ওনার থেকে, উনি কোনোদিন আমাকে দেখা হলে প্রথম প্রশ্ন রাজনীতি নিয়ে করেননি কখনো। ওনার একদম ইনভেরিয়েবল প্রশ্ন হতো যে নতুন কি সিনেমা দেখলে, কোন গান শুনলে, নতুন কি বই পড়লে, এবং সেটাকে নিয়ে খানিকক্ষণ আড্ডা দিতেন। ধরুন আমি এটা বললাম এই বই, বলে আচ্ছা এটা কি, এই লেখকটাকে, আচ্ছা আচ্ছা ওইটা পড়েছো, ওইটা ইয়ে করো, পড়ো, গান এখন কারা নতুন গান গাইছে, কোনটা ভালো হচ্ছে, কোন ইয়ে সিনেমার তো মানে সম্ভব, ওরে বাপরে বাবা, মানে এবং বুদ্ধতার যা এই নিয়ে যা প্রজ্ঞা ছিল মানে ঈর্ষণীয়। তো ওনার মানে প্রথম 3-4 মিনিট গান, সিনেমা, কবিতা নিয়ে কথা হবে, কি 5 মিনিট কথা হবে, তারপরে হয়তো। তো এইটা বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তাই দেখেছি, এবং মুখ্যমন্ত্রী যখন উনি আর নেই সেই সময়ও যত বছর ওনার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হতো, মানে এইটা আমার খুব, ওনাকে যখন ওনার কথা মনে পড়লে আমার এই ব্যাপারটা সবচেয়ে বেশি মনে পড়ে। শেষ প্রশ্ন একদম এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের, বামপন্থীরা যে দাবিতে লড়ছে সাধারণ মানুষের রুটি রোজগারের প্রশ্নে, তাদের অধিকার ফেরানোর প্রশ্নে, সেই লাল টুকটুকে দিনটা কি 26 সালে আসতে পারে? এটা আপনারা ঠিক করবেন। তো যদি আমরা দায়িত্ব পাই, আমরা সেই দায়িত্বের যোগ্য নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবো সৎভাবে। অসংখ্য ধন্যবাদ শত্রুবাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম সিপিআইএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্য শতরূপ ঘোষের সঙ্গে, বিস্তারিত আলোচনা, আলাপ আলোচনা আমরা সেটা করলাম, এবং অনেক অজানা তথ্য তার জীবন এবং তার রাজনীতি নিয়ে, এবং বর্তমান যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের এই বিশেষ অনুষ্ঠান খাস কথা। নমস্কার।